বগুড়ার পাশাপাশি ঢাকা ১৭ থেকেও মনোনয়নপত্র নিলেন তারেক রহমান। আজই ফয়সলা হচ্ছে ভোটার ইস্যুর। প্রথমবারের মতো যাচ্ছেন গুলশানের কার্যালয়ে। মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে কাল। রিটার্নিং অফিসার কার্যালয়গুলোতে বেড়েছে ভিড়। চূড়ান্ত প্রার্থী ঘোষণায় হিমশিম খাচ্ছে জোটগুলো। হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগ ইনকিলাব মঞ্চের অবস্থান। এবার পুলিশও স্বীকার করল ময়মনসিংহ সীমান্ত দিয়ে পালিয়েছে হত্যাকারী ফয়সাল। মেঘালয়ের 2 সহযোগী আটক। খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন, জানালো মেডিকেল বোর্ড। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বঙ্গভবনে রাষ্ট্রপতি পড়ালেন শপথ বাক্য। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা। আরও 1 মাস বাড়ল আয়কর দাখিলের সময়। 31 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ। এখন পর্যন্ত জমা পড়েছে 26 লাখ রিটার্ন। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ঢাকা 17 আসনে প্রার্থী হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে মনোনয়নপত্র তুলেছেন একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। সকালে রাজধানীর সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান এবিএম সাত্তার। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। এদিকে প্রস্তুত তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে ইসির এনআইডি উইং। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন আজ নিষ্পত্তি হবে। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য একদিন সময় পাবেন। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জাইমা রহমান। ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য এবিএম আব্দুস সাত্তার আমাদের এখানে আজকে এসেছেন এবং আমরা প্রস্তুত করে ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি। বিভাগীয় কমিশনার মহোদয় এবং তার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি ফর্মটা তাদের কাছ থেকে গ্রহণ করছি এবং আপনাদের কাছেও তার পক্ষ থেকে দোয়া কামনা করছি। দর্শক, বিভাগীয় কমিশনার কার্যালয়ে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। একটু ঐশীর সঙ্গে কথা বলতে চাই। ঐশী, এখন পর্যন্ত ঢাকার কোন কার্যালয়ে কতটি মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? সোহার, আজকে এবং আগামীকালকে এই 2 দিনই শেষ দিন মনোনয়নপত্র জমা এবং মনোনয়নপত্র নেয়ার। আজকে সকালেই বিভাগীয় কার্যালয়ে আসলে তারেক রহমানের পক্ষ থেকে এবিএম আব্দুস সাত্তার এসেছিলেন। তার মনোনয়নপত্রটি তুলেছেন তিনি। এই মাত্র কিছুক্ষণ আগে বিএনপির 10 আসন থেকে বিএনপির পক্ষ থেকে আসলে ঢাকা 10 আসনের যিনি প্রার্থী, বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, তিনি এসেছিলেন। তিনি কার্যালয়ে ভেতরে প্রবেশ করেছেন। হয়তো মনোনয়নপত্র তিনি জমা দেবেন, এরপরে হয়তো তিনি গণমাধ্যমের সামনে এসে কথা বলবেন। এভাবেই কিন্তু আসলে বিকেল 5টা পর্যন্ত যেহেতু সময়ে অনেকেই আসতে পারেন জমা দেওয়ার জন্য, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। এবং এখন পর্যন্ত যেটি তথ্য আছে আমার কাছে, গতকাল পর্যন্ত 234 জন প্রার্থী ঢাকার 20টি আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন। তবে জমা দেওয়ার যে মোট হিসেব সেটি আসলে পাওয়া যাবে আরও পরে। আসলে সেভাবে যদি আমি আপনাকে আসন ভিত্তিক একটু হিসেব দেওয়ার চেষ্টা করি, মূলত যেই ঢাকার যে 20টি আসন সেটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। ঢাকা বিভাগীয় কার্যালয়ে আসলে 13টি আসন, নির্বাচন কমিশনের আওতায় আছে 2টি আসন, ঢাকা 13 এবং ঢাকা 15 আসন, এবং ঢাকা ডিসি অফিসে আছে 5টি আসন। সব মিলিয়ে এই 20টি আসন ঢাকার। এর মধ্যে গতকাল পর্যন্ত, অর্থাৎ শনিবার বিকেল 5টা পর্যন্ত বিভাগীয় কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা পড়েছে 205টি। ডিসি অফিসে জমা পড়েছে 4টি, যদিও মনোনয়নপত্র তুলেছেন মনোনয়নপত্র তুলেছেন 205টি। ডিসি অফিস থেকে কমিশনের থেকে তুলেছেন মোট
পঁচিশটি মনোনয়নপত্র তোলা হয়েছে। আজকে বিকেল 5টার পর জানতে পারবো আজকের হিসেবগুলো। তবে এখন পর্যন্ত যেই হিসেব সেই অনুযায়ী আসলে প্রার্থীরা বেশ সমর্থকদেরকে নিয়ে আসছেন, জমা দিচ্ছেন, মনোনয়নপত্র তুলেছেন কেউ কেউ। সব মিলিয়ে আসলে বেশ উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হবে বলে প্রত্যাশা সবার। ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, কখন সেখানে যাবেন তারেক রহমান, আর আজ কি কি কর্মসূচি রয়েছে তার জানাবেন বিস্তারিত? খানিক বাদেই, অর্থাৎ দুপুরেই নির্ধারিত সময় গুলশান এভিনিউর 196 নং যে বাসা, সেই বাসার সামনেই আছি। সেখান থেকে রওনা হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেখানটায়। বলা চলে এইটি তার প্রথমবারের মতো এই কার্যালয়ে প্রবেশ, অর্থাৎ তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি আসলে বিএনপির রাজনীতির সঙ্গে নানানভাবে যুক্ত, কিন্তু এই কার্যালয়টি আসলে স্থাপিত হয়েছে বা এই কার্যালয়টি বিএনপি ব্যবহার করছে 1/11 সরকারের পর থেকে, এবং সেখানটায় তার অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, কেননা সেই 1/11 সরকারের সময়ে তার কারাবন্দী হতে হয় এবং কারাবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর অসুস্থ অবস্থাতে হাসপাতাল থেকেই তার বাসায় চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে হয়। সেই হিসেবে বলা চলে প্রথমবারের মতো দেশে আসার পর প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে তিনি প্রথমবারের মতো নিজ কার্যালয়েও যাচ্ছেন এক প্রকার। অর্থাৎ গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাঁরও একটি কক্ষ প্রস্তুত করা হয়েছে। তার জন্যই নতুন করে সেখানে নানান ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দলের যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন, সেখানেও তার জন্য আলাদা একটি কক্ষ প্রস্তুত করা হয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে তিনি অফিস করবেন এবং সেখানে তিনি দেশে আসার আগেই থেকেই যাবতীয় নানান ধরনের প্রস্তুতি, সাজসজ্জা সেসব আসলে করা হয়েছে এবং তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, সেটির জন্য আলাদা করে সেখানে সেই নিরাপত্তার প্রস্তুতিও নেওয়া হয়েছিল নতুন করে। অতএব বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে তারেক রহমানের যাওয়া ঘিরে এখন পর্যন্ত যেই ধরনের প্রস্তুতি নেওয়ার সেসবও সম্পন্ন হয়েছে। অর্থাৎ আমরা সেই তৎপরতাটুকু দেখতে পাচ্ছি। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF তারা আজকের দিনে প্রথম 3 দিন যেই বিশাল প্রস্তুতি ছিল, যেহেতু আউটডোরে অর্থাৎ নিজ বলয়ের বাইরের রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে তিনি অন্যান্য বেশ কিছু দাপ্তরিক কাজ এবং সাধারণের সংমিশ্রণে যেতে হয়েছিল, সেই জায়গাটায় সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা ছিল বা সেই নিরাপত্তা নিশ্চিত করার যাবতীয় প্রস্তুতি ছিল। আজকের দিনে বা এই সময়টুকুতে এখন যেটুকু দেখতে পাচ্ছি আমরা, যে কেবলমাত্র CSF অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তারা সেই নিরাপত্তাটুকু নিশ্চিতের সেই ধরনের প্রস্তুতিগুলো নিয়েছেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী কিংবা অফিস স্টাফ তারাও যাবতীয় ভাবে তাদের যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই গুলশান অ্যাভিনিউ বাসা থেকে বেরিয়ে তার কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। এরপর আর কোথাও যাবেন কিনা সেটি এখন পর্যন্ত নির্ধারিত নয়। সোহাগ, অনেক অনেক ধন্যবাদ রবিন আপনাকে। কাল শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা। এর মধ্যে প্রার্থী বদলের পাশাপাশি দলগুলোয় চলছে জোট ভাঙা করার খেলা। তবে কে কোন প্রতীকে লড়বেন সে সিদ্ধান্ত জানা যাবে সোমবার। শনিবার পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয়ে জমা পড়েছে 205টি মনোনয়নপত্র। ডিসি অফিসের আওতাধীন 4টি আসন, কিন্তু কোনো প্রার্থী এখনো জমা দেয়নি ফর্ম। এদিকে নির্বাচন কমিশনের আওতাধীন ঢাকা 13 থেকে মনোনয়ন নিয়েছেন 17 জন প্রার্থী, আর ঢাকা 15 থেকে 8 জন সংগ্রহ করেছেন মনোনয়নপত্র, কিন্তু গতকাল পর্যন্ত ইসিতে জমা দিয়েছেন মাত্র 1 জন। সুতরাং শনিবার পর্যন্ত ঢাকার 20টি আসনে মনোনয়নপত্র নিয়েছেন 234 জন প্রার্থী। ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। ওই সময়ের পর প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। কোনো আসনে একই দল একাধিক প্রার্থী মনোনয়ন করলে নির্ধারিত সময়ের মধ্যে একজনকে চূড়ান্ত করবেন। দর্শক, এবারে যাব নির্বাচন কমিশনে। সেখানে আছেন সহকর্মী লাভলি বিথি। বিএনপির প্রতিনিধি দল তো ইসিতে গেছে, কি নিয়ে কথা বলছেন তারা, কি বিষয় আদি জানাবেন আমাদের? যেহেতু আজকে গুরুত্বপূর্ণ যেই বিষয় সেটি হলো যে তারেক রহমান এবং জাইমা রহমানের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার যে বিষয়টি, যেটি নথির মাধ্যমে করা হবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। আর নির্বাচন কমিশনে
নজরুল ইসলাম খানের নেতৃত্বে যে 2 সদস্যের প্রতিনিধি দল এসেছেন, মূলত আজকে এনআইডি কার্ড তারেক রহমান এবং জাইমা রহমানের জাতীয় পরিচয়পত্র সেটি তাদের কাছে হয়তো হস্তান্তর করা হবে। ভোটার তালিকা অন্তর্ভুক্তির বিষয়টি সম্পর্কে তারা জানতে চাইবেন। এবং আরেকটি আমরা শুনতে পেরেছি, এটা অসমর্থিত সূত্র হয়তো আমরা বলতে পারি, যে সার্বিক নির্বাচনী পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলবে এবং ভোটার যে তফসিল, ওই তফসিলকে রিশিডিউল করা যায় কিনা, অর্থাৎ নির্বাচনের তারিখ ঠিক রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার যে তারিখ সেটি একটু পেছানো যায় কিনা, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ, এই সব কিছু মিলিয়ে রিশাফল করার একটি বিষয় আমরা শুনতে পেরেছি। তবে মানে কি কথা হচ্ছে মূলত নির্দিষ্ট করে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ বৈঠক হয়তো প্রায় শেষের দিকে, তারপর একটি ব্রিফ করবে নজরুল ইসলাম খান এবং কমিশনের থেকে ব্রিফ করা হবে। সুতরাং তখন আমরা নির্দিষ্ট করে জানাতে পারবো যে কোন কোন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে কমিশনার যারা আছেন তাদের সাথে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মারফি। বিথি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, সময় তো প্রায় শেষ, কতজন মনোনয়নপত্র সংগ্রহ করলেন আর জমা দিলেন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। সোহার, রাজশাহীর 6টি আসনে এখন পর্যন্ত 46 জন কিন্তু মনোনয়নপত্র তুলেছেন এবং আজকে সকালে শুধু রাজশাহী 1 আসনে, রাজশাহী তানোর গোদাগাড়ি যে 1 আসনটি রয়েছে, বিএনপির মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফউদ্দিন, তিনি এই বেলা 12:30টায় রাজশাহী জেলা রিটার্নিং অফিসের যে কার্যালয় রয়েছে সেখানে তার নেতাকর্মীদের নিয়ে এসে এখানে কিন্তু তিনি মনোনয়নপত্র সেটি কিন্তু জমা দিয়েছেন। এবং এখন পর্যন্ত রাজশাহীর যে 6টি আসন রয়েছে, 6টি আসনের মধ্যে আমি যদি একটু জানিয়ে দিতে চাই, আমি যতদূর জানতে পেরেছি যে রাজশাহী 1 আসনে মোট 7 জন কিন্তু মনোনয়নপত্র উত্তোলন করেছেন, রাজশাহী 2 আসনে 6 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন, রাজশাহী 3 আসনে এখন পর্যন্ত 6 জন কিন্তু মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়াও রাজশাহী 4 আসনে মোট 8 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন, রাজশাহী 5 আসনে মোট 12 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন, রাজশাহী 6 আসনে মোট 7 জন মনোনয়নপত্র কিন্তু উত্তোলন করেছেন। একটু আগে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখানে রাজশাহী 1 আসনের গণ অধিকার পরিষদের যিনি এমপি প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহান আলী, তিনি মনোনয়নপত্র উত্তোলন করেছেন এখন পর্যন্ত। এবং সকাল থেকে আমি যেমনটি দেখেছি যে যারা মনোনয়নপত্র উত্তোলন করতে আসছেন তাদের সাথে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, আনন্দ এবং দীর্ঘদিন পরে যে ভোটের আমেজ সেটি কিন্তু শুরু হয়েছে। তাদের প্রত্যাশা প্রশাসনের যে হস্তক্ষেপ সেটি যেন খুব দ্রুততর হয় এবং প্রশাসনের যে কার্যক্রম সেটি নিয়েও তারা সন্তুষ্ট এবং তাদের প্রত্যাশা যেন একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যেন হয় রাজশাহীতে, তাদের প্রত্যাশা এটি। সোহার। তারেক, আপনাকে ধন্যবাদ। এবার পুলিশও স্বীকার করলো ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। ডিএমপির মিডিয়া সেন্টারের এক ব্রিফিংয়ে তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। বলেন, আসামিদের পালাতে সহায়তাকারী 2 জনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। তিনি বলেন, শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে পালাতে সহায়তাকারী সহ মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত, তাই ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ বলছে, মামলাটির তদন্ত শেষ পর্যায়ে, আগামী 7 দিনের মধ্যে চার্জশিট দেয়া হবে। পুলিশের ধারণা, 5 আগস্ট পরবর্তী সময়ে ভোকাল ছিলেন ওসমান হাদি। তার বক্তব্যে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত, তাই তাদের টার্গেটে পরিণত হয় ওসমান হাদি। রাজনৈতিক কারণে হাদিকে খুন করা হতে পারে, ব্রিফিংয়ে জানান নজরুল ইসলাম। বলেন, হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তারা গেছে অবৈধ উপায়, তবে বৈধ পথেই আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর আগে হাদির হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করে যমুনা নিউজ। সেখানে উঠে আসে হত্যাকারীদের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর তথ্য। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, কি বলছে সংগঠনটির নেতারা, কি নিয়ে প্রতিবাদ, কি নিয়ে বিক্ষোভ চলছে, সবশেষ তথ্য জানাবেন। আপনি জানেন যে আসলে গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তাদের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে তারা রাজপথে আন্দোলন করছেন। আজকেও তার ব্যতিক্রম নয়। তারা এই যে তাদের যে ভাই, তাদের যে কাছের মানুষ ওসমান হাদি, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীরা ভারতে কিভাবে পালিয়ে গেল, তাদেরকে কেন গ্রেফতার
গ্রেফতার করা গেল না, এই কারণে বিক্ষুব্ধ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেই ক্ষোভ প্রকাশ করছেন তারা শাহবাগের এই মঞ্চে। এবং গতকালও তারা দীর্ঘ সময় এখানে আন্দোলন করেছেন এবং আমরা দেখেছি গতকাল পুলিশ প্রধান, মহানগরের পুলিশ প্রধান, তিনিও কিন্তু বলেছেন যে হত্যাকারীদেরকে আমরা চিহ্নিত করেছি, তাদের অনেককেই গ্রেপ্তার করা গেছে, বাকিদেরও তারা গ্রেপ্তার করতে পারবে। খুব দ্রুতই কিন্তু এই হত্যা মামলার চার্জশিট তারা আদালতে জমা দেবেন। অনেক অগ্রগতি আছে বলে তারা জানিয়েছে। এবং আমরা আরেকটু বলতে চাই যে আজকেও কিন্তু সংবাদ সম্মেলনে পুলিশ যে তথ্যটি দিয়েছে যে হাদির হত্যার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুটার ফয়সাল, সহযোগী আলমগীর তারা পালিয়ে গেছেন ভারতে, তাদের অবস্থান শনাক্ত করা হয়েছে, এখন তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এরই মধ্যে 2 সহযোগীকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকেও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই হত্যার ঘটনায় যারাই জড়িত আছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। তারপরও কিন্তু ইনকিলাব মঞ্চের যারা আছেন নেতাকর্মীরা তারা ক্ষুব্ধ, তারা পুলিশি তদন্তের উপর আস্থা রাখতে পারছেন না। খুনিরা কিভাবে পালিয়ে যায় সে কারণে তারা বিস্ময় প্রকাশ করেছেন, ক্ষোভ জানাচ্ছেন। তারা বলছেন যে অবিলম্বে হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে দেশে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। সেই দাবিতে তারা এই শাহবাগে অবস্থান নিয়ে আছেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শনিবার রাত 12টা নাগাদ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান রাতে দীর্ঘ সময় মায়ের শয্যা পাশে ছিলেন তারেক রহমান। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা। 1 মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে। মাঝে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরে বাতিল করা হয় সে সিদ্ধান্ত। শনিবার রাতে ধানমন্ডির শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 10টার মিনিট 20 আগে হাসপাতালে পৌঁছান তিনি। 2 ঘন্টার মতো ছিলেন তিনি। এ সময় তিনি কথা বলেছেন মা খালেদা জিয়ার চিকিৎসকদের সাথে। রাত 12টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারেক রহমান। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার এজেডএম জাহিদ। জানান দীর্ঘ এই সময়ে সে অর্থে কোনো বদল হয়নি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের। স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। ডাক্তার জাহিদ জানান চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান। দলের নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার নির্দেশনাও দিয়েছেন। দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেই জন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম কথা বলছেন নির্বাচন কমিশনের, সরাসরি যাচ্ছে সেখানে। একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম। বিষয়টা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্র যেটা জমা দিতে হয়, সেই মনোনয়নপত্রটা তার প্রত্যেকটা কলাম এটা পূরণ করতে হয়। সেখানে একটা জায়গায় বলা আছে যে সন্তানেরও আয়করের হিসাব দিতে হবে, কিন্তু আরপিওতে বলা আছে এবং আমরা সবাই জানি যে প্রার্থীর উপর নির্ভরশীল যারা
তাদের তার উপার্জন বা আয় ইত্যাদির হিসাবটা দিতে হয়। কিন্তু এবার সেটার সাথে সন্তান বলে একটা কলাম করা হয়েছে, যেটা নিয়ে সব জায়গায় একটা প্রশ্নের উদ্রেক হয়েছে যে এটা মানেটা কি। কারণ অনেকের সন্তানরা নিজেরাই উপার্জনক্ষম এবং তারা নির্ভরশীল নন, অনেকেই দেশের বাইরে থাকেন, অনেকেই আলাদা ট্যাক্স পেয়ার, নিজেরা আলাদাভাবেই ট্যাক্স পেই তারা আর কি। তো এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি এবং দিয়ে তাদের সঙ্গে আজকে আমরা কথা বললাম যে এই বিষয়টা যদি খুব দ্রুত স্পষ্ট করা না হয়, যদি এটা থেকে যায় এইভাবে, তাহলে খুব সঙ্গত কারণেই সমস্যার সৃষ্টি হবে। তো প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং তার সঙ্গে যারা ছিলেন, মানে নির্বাচন কমিশনার ছিলেন এবং সিনিয়র সচিব মহোদয় ছিলেন, তারা সবাই একমত আর কি যে আসলে তারা এটা মিন করেন না। তারা মিন করেছেন নির্ভরশীল যারা, তাদের আর কি, যারা সব সন্তানকে মিন করেন নাই। তো আমরা এনসিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। এনসিপি থেকে পদত্যাগের বিষয়টি তার ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে জানান। পোস্টে তিনি লেখেন, হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আপত্তি, তবে এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ তা হলো সেটা যে প্রক্রিয়ায় হয়েছে। তিনি আরও লেখেন, কয়েকদিন আগে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে 125 জনকে মনোনয়ন দিয়ে 30 জনের সিটের সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেয়া হবে না। এই সিদ্ধান্তে সিলমোহর বসানো হয়েছে। বিষয়টি ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে। তিনি জানান, আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, পুরো অগোছালো করে চোখের পলকে ডিজোন করে দিয়েছে। অনেকে মনে করছে যে জামাতের সাথে জোটটাই একমাত্র কারণ। আসলে জামাতের সাথে জোটটা না, জামাতের সাথে যে প্রক্রিয়ায় জোটটা হয়েছে, এটা আমি অনেকটা মনে করি যে এই প্রক্রিয়াটা আগে থেকেই পরিকল্পিত ছিল, এভাবেই প্ল্যান করে এটাকে এতটুকু নিয়ে আসা হয়েছে। প্রথম দফাই এনসিপি নিজের সক্রিয়তাটা প্রতিষ্ঠা না করে জামাতের সাথে জোট করলে এনসিপিকে আর আলাদা করা যাবে না। এটা যদি 5 বছর পর একটা রাজনৈতিক কৌশল হিসেবে জোট হতো, তখন এটা হতো। ঐকমত্য কমিশনের সংস্কার প্রশ্নে বিএনপির সাথে অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোয় স্বাভাবিকভাবে এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে। শনিবার রাতে নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে জামায়াতের সাথে এনসিপি জোটের কারণ জানান আক্তার হোসেন। পোস্টে তিনি এসব কথা জানান। আরও জানান, সংস্কারের বিষয়ে নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি যে কমিটমেন্ট, সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে মূল্যায়ন করছে এনসিপি। আজও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করতে চায় অনেকে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, কোনো আধিপত্যবাদী শক্তি বাংলার সংস্কৃতি বিলীন করতে পারবে না, যে কোনো মূল্যে আধিপত্যবাদের থাবা প্রতিহত করতে হবে। তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রিজভী বলেন, ভোটারদের উদ্দীপনার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মন্তব্য করেন, যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারেন তিনি। তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখানে শহীদ জিয়ার মাজারে তারা ফাতেহা পাঠ করেছেন, পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। দেশীয় সংস্কৃতির চর্চা এবং বিকাশ, অনুশীলন এবং আধিপত্যবাদী সংস্কৃতি যারা আমাদের দেশজ সংস্কৃতিকে গ্রাস করতে চায়, সেটাকে প্রতিহত করার জন্য দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবাইর রহমান চৌধুরী। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সপরিবারে উপস্থিত হন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। সকাল 10:30টায় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, 3 বাহিনী প্রধান এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারাও। গত 23 ডিসেম্বর প্রধান বিচারপতি পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। চাকরির বয়স অনুযায়ী 2028 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন জুবাইর রহমান চৌধুরী। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সকলের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আসন্ন সংসদ নির্বাচনে ঝিনাইদহ 1 আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন মোহাম্মদ আসাদুজ্জামান। দল থেকে মনোনয়নও পেয়েছেন তিনি। তবে পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। শনিবার রাত 10টার দিকে পদত্যাগপত্রে তিনি স্বাক্ষর করেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায় সংবর্ধনাও দেওয়া হয়। 2024 সালের 8 আগস্ট থেকে অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত ছিলেন তিনি। শেষ সময়ে এসে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে ব্যক্তি করদাতা এবং হিন্দু অভিভক্ত পরিবার জরিমানা ছাড়া আগামী 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারবে। এর আগেও রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বাড়ানো হয়েছিল। সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে 30 নভেম্বর, কিন্তু প্রতি বছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে। কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হচ্ছে। দেশে 1.25 কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়। এখন পর্যন্ত 26 লাখ রিটার্ন জমা পড়েছে। ই রিটার্ন দিতে কাগজপত্র আপলোড করতে হয় না, তবে প্রয়োজনীয় তথ্য দিতে হয় করদাতাকে। পয়লা জানুয়ারি থেকে এক এনআইডির বিপরীতে 5টির বেশি সিম কেনা যাবে না। একই সময় এক পরিচয়পত্রের বিপরীতে আগের কেনা 10টির বেশি সিম নেটওয়ার্কে অচল হয়ে যাবে। এদিকে ভয়েসহীন কেবলমাত্র ডেটা সুবিধা সম্পন্ন আইওটি সিম বাজারে ছাড়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বিটিআরসি। একজন গ্রাহকের বিপরীতে সিম সংখ্যা আরও কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। 10-এ সীমিত করার পর এবার তা 5-এ সীমাবদ্ধ করার সুপারিশ এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সেবাগ্রহীতাদের কোনো ধরনের জটিলতায় যেন পড়তে না হয়, এজন্য নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যোগী হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পরিকল্পনার অংশ হিসেবে আইওটি সিম বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভয়েসবিহীন কেবলমাত্র ডাটা সুবিধা সম্পন্ন এমন সিম শীঘ্রই উন্মুক্ত করা হবে। আমরা এখন যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই সিম সংখ্যাটা আমরা ধাপে ধাপে 5টায় নামিয়ে নিয়ে আসতে চাই। এর মাঝখানে কিছু পদক্ষেপ নেওয়ার, ফর এক্সাম্পল আইওটি সিম, কারণ আইওটির জন্য প্রচুর সিম লাগবে। সো এইটার সিরিজ রেজিস্ট্রেশন প্রসেস এগুলি সব আমরা আলাদা করে ফেলেছি। সো এটা এই 5টার মধ্যে না, এই 5টা হচ্ছে আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করার যে সিমগুলি আছে সেইটা। এদিকে সিম সংখ্যা 15 থেকে কমিয়ে 10-এ সীমিত করার কাজ চলমান রেখেছে বিটিআরসি। এক এনআইডির বিপরীতে যেসব গ্রাহকের হাতে 10টির বেশি সিম আছে তা বন্ধের জন্য অপারেটরদের কাছে তথ্য সরবরাহ করছে সংস্থাটি। গ্রাহকের পছন্দ অনুযায়ী নির্ধারিত সীমার অতিরিক্ত সিম জানুয়ারি থেকেই বন্ধ করবে অপারেটররা। দৈব চয়নের ভিত্তিতে বাতিল করুন, ওই প্রসেসটার মধ্যে আছে। আমরা কিছু আইডেন্টিফাই করেছি যে কোন সিমগুলো বাতিল হবে, অপারেটরদেরকে কিছু জানিয়েছি, ধাপে ধাপে জানাচ্ছি। আমাদের টার্গেট ডেট হচ্ছে ডিসেম্বরের শেষ পর্যন্ত। সো ডিসেম্বরের পার হয়ে গেলে 10টার বেশি সিম কারো নামে আর অ্যাক্টিভেট থাকবে না এই নেটওয়ার্কে। বিটিআরসির তথ্য বলছে এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম আছে, এর পরিমাণ প্রায় 90 লাখ। অপারেটররা বলছে সিম সংখ্যা 10 থেকে 5-এ সীমিত করা হলে সরকার এবং অপারেটর দুদিকেই রাজস্ব আয়ে ভাটা পড়বে। আমাদেরকে 10টা থেকে 5টায় আনতে হবে, তার মানে হচ্ছে আমি আরও সিম বন্ধ করে দেওয়ার কাজ করছি আমাদের ব্যবসায়িক স্বার্থের জন্য না। ওয়ার্ল্ড ওয়াইড যেখানে পৃথিবী চলছে একদিকে, যে আরও কীভাবে কানেক্টিভিটি বাড়ানো যায়, বাকি যে 50% এখন আনকানেক্টেড আছে তাদেরকে কীভাবে আমরা কানেক্টিভিটির মধ্যে আনতে পারি, সেটা চিন্তা না করে আমরা কি চিন্তা করছি, আমরা চিন্তা করছি কীভাবে এটা কমানো যায়। অফকোর্স সরকারের একটা বড় ধরনের রাজস্ব ক্ষতি হবে, আমাদেরও একটা রাজস্ব ক্ষতি হবে। 1 জানুয়ারি থেকে নতুন সিম কেনার ক্ষেত্রে এক এনআইডির বিপরীতে 5টির বেশি নিবন্ধন করতে দিবে না বিটিআরসি। বাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের মতো ভারতকেও মুসলিম গণহত্যা চালানোর আহ্বান জানিয়ে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী।
ময়মনসিংহের দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে বিজেপির এই রাজনীতিকের মন্তব্য, গাজার মতো বাংলাদেশের জনগণকেও শিক্ষা দিতে হবে। খোদ ভারতীয়রাই এই মন্তব্যের তুমুল সমালোচনা করছেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে বাংলাদেশ এবং ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। প্রতিবেশী বাংলাদেশ ও ভারতীয় মুসলিমদের নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিজেপি নেতারা। বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগে বেশ সরব পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভের নামে বিশৃঙ্খলা তৈরিতে নেতৃত্ব দিয়েছেন এই রাজনীতিবিদ। গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে যখন বিশ্বজুড়ে তোপের মুখে ইসরায়েল, তখন নতুন বিতর্কের জন্ম দিলেন শুভেন্দু। ইসরায়েলের মতো ভারত সরকারকেও বাংলাদেশে একই পদক্ষেপ নেয়ার উদ্ধত আহ্বান জানান তিনি। অপারেশন সিন্দুরের উদাহরণ টেনে বাংলাদেশে হামলার উস্কানি দেন এই নেতা। সাবাক শিখানা চাই। এই লোকদের অবশ্যই একটা শিক্ষা দিতে হবে, ঠিক যেমনটা ইসরায়েল গাজাকে দিয়েছে। আমাদের সরকার হিন্দু এবং দেশের স্বার্থে কাজ করছে। অপারেশন সিন্দুরে আমরা যেভাবে পাকিস্তানকে শিক্ষা দিয়েছিলাম, ঠিক তেমনি একটা শিক্ষা তাদেরও দিতে হবে। দেশ কা হিন্দু হিত মে চল রা হ্যায় সরকার। বিজেপি নেতাদের এমন লাগামহীন মন্তব্যের কড়া সমালোচনা করছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। দলটির নেতা অভিষেক ব্যানার্জির দাবি, ভোট টানতে বাংলাদেশ ও সংখ্যালঘুদের ব্যবহার করছে বিজেপি। বলা হচ্ছে যে ধর্মের বিরুদ্ধে একটা কুরুচিকর কোনো মন্তব্য করেছে, তার তো কোনো একটা ক্লিপিংস বা কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে থাকবে কিছু একটা পাওয়া গেছে, পুরোটাই হিয়ার্সের বেসিসে। তো প্রথমে দেখা উচিত যে এই রটালোটা কি, যে তিনি যে কুরুচিকর মন্তব্য করেছে এটা রটালোটা কি, আর এটা নিয়ে রাজনীতি কারা করছে? বাংলাদেশের একটা রাজনৈতিক শ্রেণী করছে, আর ভারতবর্ষে এবং বাংলায় বিজেপি করছে। গাজা ও বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সামাজিক মাধ্যমেও তোপের মুখে পড়েছেন শুভেন্দু। মুসলিমরা তো বটেই, ভারতীয় হিন্দুরাও সমালোচনা করছেন তার এই মন্তব্যের। কট্টরপন্থী নেতাকে আইনের আওতায় আনার দাবিও তুলেছেন অনেকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পৌঁছেছে। আমরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম আপনাদের যে সেখানে যাওয়ার কথা তার, তো আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তার মাঝে জনাব তারেক রহমান পৌঁছেছেন গুলশান কার্যালয়ে। সাইফুদ্দিন রবিন, আপনি নিশ্চয়ই সেখানে আছেন। তারেক রহমান পৌঁছেছেন, তিনি কতক্ষণে কার্যালয়ে ঢুকবেন, সেখানে কি পরিস্থিতি একটু যদি জানাতেন আমাদের। আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা নিয়ে প্রবেশের চেষ্টা চলছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন। বেশ সময় বেশি লাগেনি, অর্থাৎ প্রায় 2 মিনিটের মধ্যেই তিনি গুলশানে তার বাসভবন থেকে এই কার্যালয়ে চলে এসেছেন। এবং নেতাকর্মীদের উপস্থিতি বা ভিড় যেন না থাকে সেজন্যই পূর্ব সতর্কতা হিসেবেই বলা চলে আগে থেকেই সময়টুকু নির্ধারণ বা আগে থেকে সময় জানানো হয়নি, এবং এর ফলে খুব অল্প সময়ের মধ্যেই তিনি প্রবেশ করতে পেরেছেন। এই প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের এই গুলশান কার্যালয়ে এলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ তার স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যে কার্যালয় ব্যবহার, সেই জায়গাটাও বলা চলে এই প্রথমবারের মতো হলো। অর্থাৎ 2008 সালে তিনি যখন দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেই 2008-এর পরবর্তীতে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনের পরেই মূলত এই কার্যালয়টি চালু হয়, অর্থাৎ গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেই কার্যালয়টি। এর ফলে তারেক রহমানের এই দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার মধ্য দিয়ে আসলে এই কার্যালয় ব্যবহারের এক ধরনের উপলক্ষ তৈরি হওয়া। তিনি যেহেতু 2007-এর আলোচিত সেই 1/11 সরকার এবং পরবর্তীতে কারাবন্দি হওয়া, এরপর রিমান্ডে নির্যাতন, যার ফলশ্রুতিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া, সেই সময় যেহেতু এই কার্যালয়টি চালু ছিল না, সে কারণে আসলে আর তার এই কার্যালয়ে আসা হয়ে ওঠেনি। এই প্রথমবারের মতো এলেন এবং তার আশাকে ঘিরেই বলা চলে যাবতীয় নানান ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। বেশ আগেই থেকেই এই কার্যালয়ের খানিকটা সাজসজ্জা কিংবা তার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কক্ষটি রয়েছে তার পাশেই আলাদা একটি কক্ষ তার জন্য নির্ধারণ করা হয়েছে, সেটি তৈরি করা এবং যাবতীয় নিরাপত্তা
প্রস্তুতি হিসেবে এক ধরনের বেষ্টনী তৈরি করা, সেই সব বিষয়গুলো আসলে আলাদা করে করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কার্যালয় ব্যবহার করার প্রসঙ্গে। এবং এর বাইরে নয়াপল্টনে যে দলের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়েও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলাদা করে একটি কক্ষ নির্ধারিত রয়েছে এবং তিনি যখন সেই কার্যালয়ে যাবেন তখন সেটিও একটা বড় ধরনের উপলক্ষ তৈরি হবে, বড় ধরনের ঘটনা নিঃসন্দেহে বিএনপির রাজনীতিতে। এবং সেই কার্যালয়েও কিন্তু আলাদা করে তার জন্য কক্ষ নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি নির্বাচনী কর্মকাণ্ড বা দলীয় সামগ্রিক কিছু তথ্য গবেষণা সংক্রান্ত কার্যক্রমের জন্য পাশেই আরেকটি অফিস নির্ধারণ করা হয়েছে, সেটিও আসলে প্রস্তুত রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য। সব মিলিয়ে বলা যায় যে আজকে এই আগমনটি নিঃসন্দেহে বিএনপির রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই অর্থে যে দলের সম্পূর্ণ নেতৃত্বে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা তাঁর কাঁধেই সেই গুরুদায়িত্ব। 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকেই দল সম্পূর্ণরূপে তার নেতৃত্বে সংগঠিত হচ্ছিল, তার নেতৃত্বেই তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছিল। এখন এই সময়ে যখন বিএনপি চেয়ারপারসন ভীষণ রকমের অসুস্থ অবস্থায় হাসপাতালে শয্যাগত, তখন তার নেতৃত্বেই আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কি করে কোনভাবে কোন পরিকল্পনা নিয়ে এগোবে বিএনপি সেটি সম্পূর্ণরূপে নির্ভর করছে। এবং তিনি এখান থেকেই তার দাপ্তরিক যেই কর্মকাণ্ডগুলো, দলের যে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা, সেসব সম্পন্ন করবেন এই গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তারা আসছেন চেয়ারপারসনের কার্যালয়ে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন সেই খবর চাউর হওয়ার পরেই বলা চলে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়ছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। উপরে একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে তার ব্যবহারের জন্য এবং তিনি সেখানে অফিস করবেন নিয়মিতভাবেই, এখান থেকেই সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবেন যেটা বলছিলাম। এবং এর পাশাপাশি যদি বলতে হয় গত 3 দিন তিনি যে টানা ব্যস্ত কর্মসূচি বা ব্যস্ত সময় পার করেছেন, সেই জায়গাটাই সেসবগুলোর মধ্যে প্রথম দিনের কথাই যদি বলতে চাই, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, নিঃসন্দেহে 17 বছরের নির্বাসিত জীবন শেষে তার দেশে ফেরা, সেই উপলক্ষে নেতাকর্মী সাধারণ মানুষের এক ধরনের আগ্রহ উচ্ছ্বাস ছিল, যার ফলশ্রুতিতে বিপুল সংখ্যক সাধারণের অংশগ্রহণ ছিল পথে পথে। এবং 300 ফিটে যে জুলাই এক্সপ্রেসওয়ে, 36 জুলাই এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েতে সাধারণ জনগণের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রত্যাবর্তনে গৃহীত যেই সাধারণ মানুষ যেই তাকে অভ্যর্থনা জানানো, সেই অভ্যর্থনা তিনি গ্রহণ করেছেন। এবং এর পরপরই তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দেখতে যান, তার মা এভারকেয়ার হাসপাতালে। এরপর দ্বিতীয় দিনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি তারেক রহমানের বাবাও বটে, তাঁকে বা তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর্ব। এরপর তৃতীয় দিনে শহীদ ওসমান হাদি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। পরবর্তীতে তার যেই ভোটার নিবন্ধন সংক্রান্ত যেসব কর্মকাণ্ড পরিচালনা করতে হয় সেটার জন্য তিনি নির্বাচন কমিশন ভবনে গিয়েছেন। এবং এরপর ফিরে এসে রাতেই আবার এভারকেয়ার হাসপাতালে মায়ের শয্যা পাশে এবং সেখানে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে, দেশি বিদেশি যেই আন্তর্জাতিক চিকিৎসকদের নিয়ে মূলত যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছিল, সেই মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে তিনি এক ধরনের বৈঠকও করেন বটে। তারপর আজ এই চতুর্থ দিনের দ্বিতীয় প্রহরে বলা চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসা থেকে, অর্থাৎ গুলশান অ্যাভিনিউর 196 নম্বর যে সড়ক, সেই সড়ক থেকে বেরিয়ে 2 মিনিটের পথ বলা চলে, সেটি যথারীতি তিনি অতিক্রম করে গুলশানে বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয়ে এলেন এবং এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা শুরু হলো বলা চলে এই গুলশানে বিএনপি চেয়ারপারসন। রবিন জানাচ্ছিলেন যে আজকেই প্রথমবারের মতো গুলশানের কার্যালয়ে নিজ বাসভবন থেকে তারেক রহমান পৌঁছে গেছেন। ইতোমধ্যে আমরা পরবর্তী তথ্য আপনার কাছ থেকে আবারও জেনে নেব। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সেই সাথেই দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি নাবিলা সোহার। পরে ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।